বালি থেকে তৈরি হওয়া এই টাইপের গ্লাসগুলো যেটাকে আমরা টাচ স্ক্রিন বলি, সেটা ঠিক কিভাবে বুঝতে পারে যে আপনি কখন এবং এক্স্যাক্টলি এই টাচ স্ক্রিনের কোন জায়গায় টাচ বা স্পর্শ করছেন? আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ফোনের স্ক্রিনে আপনি যদি রাবার, কাপড় বা হাত মোজা দিয়ে টাচ করেন তাহলে কিন্তু প্রপারলি কাজ করে না, কিন্তু সরাসরি হাতের আঙ্গুল, সসেজ, হটডগ এমনকি নাকের আগা দিয়েও যদি আপনি আপনার এই ফোনের টাচ স্ক্রিনে টাচ করেন তাহলে কিন্তু দেখবেন যে প্রপারলি কাজ করছে। আবার অনেক সময় হয়তো বা খেয়াল করে থাকবেন যে ভেজা হাত দিয়ে আপনি যখন স্ক্রিনে টাচ করেন তখন কাজ করে ঠিকই, বাট মাঝে মাঝে দেখা যায় যে একটি অপশন ওপেন করতে গেলে অন্য অপশনে চাপ পড়ে যাচ্ছে বা অন্যটি ওপেন হয়ে যাচ্ছে। এগুলো আসলে কেন হয়? কিভাবে মূলত আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, এটিএম বুথ বা অন্য যে কোনো ডিভাইসের টাচ স্ক্রিন কাজ করে, কিভাবে এই স্ক্রিন বা গ্লাসগুলো বুঝতে পারে আমরা ঠিক কখন, কোথায় এবং কোন অপশনে টাচ করছি, এর পিছনের সায়েন্স এন্ড টেকনোলজি আমরা স্টেপ বাই স্টেপ সহজ উদাহরণের মাধ্যমে জানবো এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদের প্রয়োজন কাঁচ বা গ্লাস। যেমনটা শুরুতেই বলছিলাম, গ্লাস তৈরির জন্য আমরা হাই পিউরিটি সিলিকা স্যান্ডকে কিছু প্রয়োজনীয় উপাদানের সাথে মিশিয়ে উচ্চ তাপে গলিয়ে একটি সাজ বা মোল্ডের মধ্যে ঢেলে দিই যাতে করে একটি নির্দিষ্ট আকার দেয়া যায়। ব্যাস, তাহলেই আমরা গ্লাস পেয়ে যাব। কিন্তু সমস্যা হলো মাত্রই আমরা যে গ্লাসটি তৈরি করলাম সেটা এতটাই ভঙ্গুর যে সামান্য আঘাতেই ভেঙে যাবে। এ কারণে এই গ্লাসকে একটি বিশেষ কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয় যাকে বলা হয় কেমিক্যাল স্ট্রেংথেনিং। এই প্রক্রিয়ায় গ্লাসকে গলিত পটাশিয়াম লবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এতে গ্লাসের ভিতরের ছোট সোডিয়াম আয়রনের জায়গায় বড় পটাশিয়াম আয়রন ঢুকে যায়, ফলে গ্লাসের উপরিভাগে চাপ তৈরি হয় যা গ্লাসকে স্ক্র্যাচ ও ভঙ্গনের বিরুদ্ধে অনেক বেশি শক্ত ও টেকসই করে তোলে। এবং এই ধরনের শক্তিশালী গ্লাসকেই আমরা গরিলা গ্লাস বলে থাকি। সো গ্লাস তৈরির পরে এখন আসবে টাচ ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন। সাধারণভাবে বলতে গেলে আমরা দৈনন্দিন জীবনে দুই ধরনের টাচ স্ক্রিন দেখি বা ব্যবহার করি। একটি হলো আমাদের নিজেদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ বা ল্যাপটপের টাচ স্ক্রিন, যেগুলো খুবই টাচ সেন্সিটিভ হওয়ার কারণে হালকা বা সামান্য টাচ করেই আমরা কাজ করতে পারি। অন্যদিকে আরো কিছু টাচ স্ক্রিন আছে যেগুলো ব্যবহার করা হয় এটিএম বুথ, রেস্টুরেন্ট বা বিভিন্ন হোটেলে। এটা কিছুটা কম টাচ সেন্সিটিভ হওয়াতে টাচ করার জন্য তুলনামূলকভাবে বেশি জোরে প্রেস করা বা চাপ দেওয়া লাগে। প্রথমেই আমরা দ্বিতীয় ক্যাটাগরির টাচ স্ক্রিন, অর্থাৎ যেগুলো এটিএম বুথ, রেস্টুরেন্ট বা হোটেলের কিউএসকে ব্যবহার করা হয়, সেগুলোর কার্যপদ্ধতি সম্পর্কে বোঝার চেষ্টা করব। কারণ এই টাইপের টাচ স্ক্রিনের কার্যপদ্ধতি বা মেকানিজম আমাদের ফোনের টাচ স্ক্রিনের মেকানিজমের থেকে অনেক অনেক সহজ। এই ধরনের টাচ স্ক্রিনে সাধারণত দুইটি স্তর থাকে। উপরের স্তরটি প্লাস্টিকের আর তার নিচে থাকে একটি গ্লাসের স্তর। এই দুই স্তরের উপরে খুব পাতলা করে একটি পরিবাহী পদার্থ বা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের প্রলেপ দেওয়া হয়। পরিবাহী মানে এই দুইটি লেয়ার একে অপরের সাথে স্পর্শ করলে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে এবং একটি ইলেকট্রিক সিগন্যালও তৈরি করতে পারে। এখন এই দুই স্তরকে খুব কাছাকাছি রাখা হয়, কিন্তু তারা স্বাভাবিক অবস্থায় একে অপরের সাথে স্পর্শ বা শুয়ে থাকে না। কাহিনীটা ঘটে তখন যখন আপনি স্ক্রিনে চাপ দেন। স্ক্রিনে চাপ দেওয়ার সাথে সাথে উপরের স্তরটি নিচের স্তরের সাথে স্পর্শ করে। আর ঠিক তখনই যেহেতু দুটি স্তরেই পরিবাহী বা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের প্রলেপ দেওয়া থাকে, এজন্য একটি বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়। এর ফলে সেই টাচ স্ক্রিনটি যে ডিভাইসে লাগানো থাকে, যেমন এক্ষেত্রে ধরুন এটিএম বুথ, সেটি বুঝে ফেলে যে কেউ আমাকে টাচ করছে। কিন্তু সমস্যা হলো স্ক্রিনটা কিভাবে জানবে ঠিক কোন জায়গায় টাচটি করা হয়েছিল? কারণ আপনারা জানেন একটি স্ক্রিনে তো অসংখ্য অপশন বা মেনু থাকে। সো যদি এক্স্যাক্টলি কোন জায়গায় টাচ করা হয়েছে এটা জানা না যায় তাহলে কিন্তু ডিভাইস বুঝতে পারবে না আমরা ঠিক কোন অপশন বা মেনুতে টাচ করেছি। এই সমস্যা সমাধানে আমাদেরকে সাহায্য করে পরিবাহী প্রলেপের গ্রিড বা জালের মতো স্ট্রাকচার। একটু সহজ করে বলি, একটু আগে আমরা যে দুইটি লেয়ারে পরিবাহী পদার্থ বা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের প্রলেপ দিয়েছিলাম সেগুলো কিন্তু এলোমেলো ভাবে দেওয়া হয় নাই। এটি বসানো হয় খুব নিখুঁতভাবে এবং গ্রিড বা জালের মতো করে। এর ফলে আপনি যখন স্ক্রিনের কোনো একটি জায়গায় টাচ করেন সেই টাচটি অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট গ্রিড পয়েন্টের উপরে পড়ে। এজন্য টাচ করার সাথে সাথেই ওই গ্রিড পয়েন্ট থেকে একটি ইলেকট্রিক সিগন্যাল কিন্তু প্রসেসরের কাছে পাঠানো হয়, যার ফলে প্রসেসর বুঝে ফেলে স্ক্রিনের ঠিক কোথায় বা আরো স্পেসিফিক ভাবে বললে কোন গ্রিডের উপর টাচ করা হয়েছে। এখন প্রসেসরের কাছে যেহেতু আগে থেকেই একটি ব্যাকএন্ড ম্যাপ বা রেকর্ড থাকে, অর্থাৎ প্রসেসর আগে থেকেই জানে যে স্ক্রিনের কোন অপশন ঠিক কোন গ্রিড পয়েন্টের সাথে যুক্ত, এই কারণে প্রসেসর খুব সহজে বুঝে ফেলে আপনি ঠিক কোথায় বা কোন অপশনের উপর টাচ করেছেন। এরপর সেই নির্দিষ্ট অপশন অনুযায়ী প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ হয়। মূলত এই প্রক্রিয়াতেই এই টাইপের টাচ স্ক্রিন কাজ করে থাকে। তবে এখানে একটি ছোট্ট প্রশ্ন থেকে যায়, সেটি হলো যে কেন এই টাইপের স্ক্রিনগুলো আমাদের ফোনের টাচ স্ক্রিন থেকে কম টাচ সেন্সিটিভ হয় এবং কেন এই টাইপের স্ক্রিনে টাচ করার সময় কিছুটা জোরে প্রেস করা লাগে। এর উত্তর হলো যেমনটা একটু আগেই বললাম, যেহেতু এখানে দুইটা লেয়ার থাকে এবং টাচ প্রপারলি কাজ করার জন্য যেহেতু এই দুইটা লেয়ারকে পরস্পরের সাথে লাগতে হয় বা স্পর্শ করতে হয়, এই কারণে এই স্পর্শটা যাতে হয় সেই কারণে মাঝে মাঝে কিন্তু আমাদের এখানে জোরে প্রেস করা লাগে। এখন আসুন আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন, স্মার্ট ওয়াচ বা প্রথম ক্যাটাগরির টাচ স্ক্রিনে। এই ধরনের টাচ স্ক্রিন কিছুটা আলাদা এবং অনেক বেশি স্মার্ট। এখানে সাধারণত 4টি স্তর থাকে। একদম উপরে থাকে সেই শক্ত গ্লাস যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। এই গ্লাসের নিচে থাকে দুটি স্বচ্ছ জালের মতো স্তর আর তাদের মাঝে থাকে একটি ইনসুলেটর। ইনসুলেটর মানে হলো এমন এক পদার্থ যেটা দিয়ে বিদ্যুৎ বা তাপ সহজে প্রবাহিত হতে পারে না, যেমন রাবার। বুঝার সুবিধাতে ভাবুন নিচের জালে অনেক ছোট ছোট ইলেকট্রন বসে আছে, মাঝখানে ইনসুলেটর থাকায় তারা উপরের জালে যেতে পারছে না, তাই এক জায়গাতেই আটকে আছে। এর ফলে নিচের স্তরে তৈরি হয় একটি নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড আর উপরের স্তরে জমা হতে থাকে পজিটিভ চার্জ। এই পুরো এনভায়রনমেন্ট বা ব্যবস্থাটাকে সায়েন্সের ভাষায় বলা হয় একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে হলো ইলেকট্রিসিটি সংরক্ষণকারী এলিমেন্ট, অর্থাৎ এটি ইলেকট্রিক পাওয়ার জমা রাখে এবং প্রয়োজন হলে সেটি ছেড়ে দেয়। এখন আবারও কাহিনী শুরু হয় তখন যখন আপনি স্ক্রিনের কাছে আঙুল বা এমন কোন
কোনো জিনিস নিয়ে আসেন যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিদ্যুৎ পরিবহন করতে পারার কারণে স্ক্রিনের কাছে আপনার আঙুল নিয়ে আসলে একটু আগে যে বৈদ্যুতিক ফিল্ডের কথা বললাম সেটার উপর প্রভাব পড়ে, ফলে ওই জায়গায় চার্জের পরিমাণ কিছুটা বদলে যায়। যখনই স্ক্রিনের কোনো একটি স্পেসিফিক জায়গায় চার্জের পরিমাণ কম বেশি হয়, ঠিক তখনই আপনার ফোন বা ডিভাইস বুঝে ফেলে ঠিক কোন জায়গায় চার্জের এই পরিবর্তন ঘটছে, কারণ আপনার ফোন আগে থেকেই জানে স্ক্রিনের কোন জায়গায় ঠিক কত চার্জ থাকার কথা। তাই চার্জের সামান্য পরিবর্তন হলেই প্রসেসর হিসাব করে ফেলে স্ক্রিনের ঠিক কোন পয়েন্টে টাচ করা হয়েছে। এরপর সেই জায়গায় যদি কোনো বাটন বা অপশন থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই নির্দিষ্ট অপশন অনুযায়ী প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ হয়। একটি খুবই সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে, আপনার স্ক্রিনে খেয়াল করুন। ধরে নিচ্ছি আপনি আঙুল দিয়ে ঠিক এই পজিশনে টাচ করলেন। সো ম্যাথমেটিক্স অনুযায়ী যদি আমরা এটার পজিশন এক্স ওয়াই অক্ষ দিয়ে হিসাব করি, ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 50 এবং ওয়াই এর ভ্যালু 173। সো যখনই আপনি এখানে টাচ করলেন তখনই কিন্তু প্রসেসর বুঝে গেল যে ঠিক এক্স্যাক্টলি আপনি কোন পয়েন্টে কোন কোঅর্ডিনেটে টাচ করেছেন। কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু অ্যাক্টিভেট হওয়ার মতো কোনো বাটন অপশন বা কোনো কিছুই নাই, যে কারণে প্রসেসর ঠিকই বুঝবে যে আপনি কোথায় টাচ করেছেন, বাট কোনো কাজই হবে না। বাট যদি আপনি এই পজিশনে টাচ করেন, অর্থাৎ ঠিক এই যে সাবস্ক্রাইব যে লেখাটা আছে এইটার উপর যদি টাচ করেন, এখন যেহেতু এখানে একটি অপশন আছে অর্থাৎ সাবস্ক্রাইব অপশন, এবং ব্যাকএন্ডে যেহেতু আগে থেকেই প্রোগ্রামিং করে রাখা হয়েছে যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কি হবে, এই কারণে ওই নির্দিষ্ট অপশন অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ হয়। মূলত এই প্রক্রিয়াতেই আমাদের স্মার্টফোনের টাচ স্ক্রিন কাজ করে, এবং ঠিক এই কারণেই কিন্তু আমাদের স্মার্টফোনগুলো হালকা বা সামান্য টাচেও কাজ করে, কারণ এখানে কিন্তু ওই যে আগের মতো কোনো লেয়ারের সিস্টেম নাই যে আপনাকে জোরে প্রেস করে লেয়ার দুইটাকে একসাথে লাগাতে হবে। এখন এখানে আরো একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো যে হাত দিয়ে টাচ করলে তো জিনিসটা কাজ করতেছে বুঝলাম, কিন্তু যখন আমাদের হাতে কোনো হাত মোজা বা কোনো কাপড় বা রাবার দিয়ে আমরা যখন স্ক্রিনে টাচ করি তখন কেন কাজ করে না? আপনারা কিন্তু ইতিমধ্যে উত্তরটি জেনে গেছেন, সেটি হলো আমাদের হাত মোজা, কাপড় বা রাবার এগুলো কিন্তু বিদ্যুৎ পরিবাহী না। কারণ আমি কিন্তু একটু আগে এক্সপ্লেন করলাম যে যদি বিদ্যুৎ পরিবাহী না হয় তাহলে কিন্তু আপনার ওই যে ফিল্ডটা জেনারেট হলো সেখানে চার্জের কোনো চেঞ্জেস আসবে না, আর চার্জের কোনো চেঞ্জেস না আসলে কিন্তু আপনার ডিভাইস বা প্রসেসর কিন্তু বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কোথায় টাচ করা হচ্ছে। এখন আসুন আরো একটি জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হলো হাতে যদি পানি থাকে বা আমাদের হাতটা যদি ভেজা থাকে তখন আমরা যদি টাচ করি সেই ক্ষেত্রে আসলে কি কাহিনী ঘটে। মূলত আপনারা জানেন পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, এই কারণে হাতে পানি থাকলে আপনি যদি স্ক্রিনে টাচ করেন তাহলে কিন্তু টাচ ঠিকই হয়, কিন্তু সমস্যা হলো পানি একসাথে স্ক্রিনের অনেক জায়গায় প্রভাব ফেলে, কারণ এটি একসাথে অনেক ছোট গ্রিড পয়েন্টের সাথে বৈদ্যুতিক সংযোগ তৈরি করে, ফলে একাধিক জায়গায় সিগন্যাল একসাথে প্রভাবিত হয়। এর ফলে ফোন একাধিক জায়গায় আসলে টাচ ডিটেক্ট করে এবং কনফিউজড হয়ে যায়। এ কারণে পানি থাকা অবস্থায় একটি অপশনে চাপ দিতে গেলে অন্য অপশনটি ওপেন হয়ে যায়। সো এখন কিন্তু টাচ স্ক্রিনগুলো কিভাবে কাজ করে এটা আর আমাদের কাছে ম্যাজিকের মতো মনে হবে না, কারণ আমরা কিন্তু পেছনে বা বিহাইন্ড দ্য সিনে কি কি ঘটে সেগুলো জেনে গেছি। কিন্তু আরো একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখনো বাদ থেকে যায়, সেটি হলো আমরা তো টাচ কিভাবে হচ্ছে এটি বুঝলাম, বা টাচ স্ক্রিনে আমরা যে অপশন, ভিডিও, ছবি বা রঙিন ইমেজগুলো দেখি এগুলো মূলত কোথা থেকে আসে বা কিভাবে তৈরি হয়। এটা যেহেতু আলাদা একটি কমপ্লেক্স টপিক, এই কারণে আমরা অন্য একটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।